আলোচনা শুরুর আগে ঘুরে ফিরে যে সমালোচনাটায় চলে আসে সেটা হচ্ছে বাংলাদেশের টপ 3 লিটন কুমার দাস, সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত। একজন ক্যাপ্টেনকে ফ্রন্ট থেকে লিড করার জন্য যে জিনিসটা দরকার সেটা খুবই স্ট্রাগল করতেছে নাজমুল হোসেন শান্ত, কারণ নিজের ব্যাটে রান নেই, ভালোভাবে ব্যাট করতে পারতেছে না। টিমের কাছ থেকে আর কি এক্সপেকটেশন করা যায় তার, বা টিমে যদি কেউ খারাপও করে টিমে, তিনি কিন্তু সেটা বলতে পারতেছে না। অ্যাজ এ ইউনিট হিসেবে একটা যে খেলা আছে না, যে একটা ইউনিটকে উজ্জীবিত রাখতে গেলে একজন ক্যাপ্টেনকে কীরকম হইতে হয়। কারণ আমি একজন ক্যাপ্টেন হিসেবে যদি খেলতে যাই এবং সেই খেলাটার সময় যদি আমি আমার টিমটাকে উজ্জীবিত করতে না পারি, আমি যদি লিড না করতে পারি, বা আমি যদি ব্যাটে রান করতে না পারি, বল করে উইকেট না পাই, তাহলে তো আমার টিমের কাছে আমার কোনো এক্সপেকটেশন থাকে না, সেখানে তো আমিই ব্যর্থ। হ্যাঁ, সো এরপরে আসি বাংলাদেশের 2 টপ অর্ডার ব্যাটসম্যান লিটন কুমার দাস, তারপরে আসি সৌম্য সরকারের ব্যাটিং নিয়ে। আচ্ছা, সৌম্য সরকারের কাছে আপনারা কী ধরনের পারফরমেন্স চান? অলরাউন্ডার পারফরমেন্স চান, নাকি ভাই আপনি ওপেন করেন, ওপেনিংয়ে আমাদের খুব ভালো 2টা ইনিংস খেলা দেন, ম্যাচ জয় করে দেন, এটা চান? আমি কিন্তু পার্সোনালি সৌম্যর কাছ থেকে ব্যাটিংটা চাই। সৌম্য ভালো ব্যাটিং করবে, ব্যাটিং করে বাংলাদেশ টিমকে ম্যাচ জেতাবে, আমি এইটা চাই। আমি কিন্তু তার কাছে অলরাউন্ডার পারফরমেন্স চাই না। আপনারা কি চান সেটা জানি না, তবে এই আলোচনাগুলো কেন হচ্ছে বা এই কথাগুলো আজকে আমি কেন বলতেছি, এই কথাগুলো বলার পেছনে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ শ্রীলঙ্কার সাথে, কারণ এই ম্যাচটার উপর ডিপেন্ড করবে আমরা সুপার 8-এ কোয়ালিফাই করবো কি না। অনেকেই আছেন, অনেক ভাই সাংবাদিক ভাই আছেন, অনেক বড় বড় ক্রিকেট অ্যানালাইসিস্ট আছেন, তারা ইতিমধ্যেই শ্রীলঙ্কা 77 রান অল আউট হয়ে গেছে এইটা নিয়ে ভিডিও করছেন যে এই ম্যাচ থেকে শ্রীলঙ্কা ছিটকে যাবে, বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করবে। কিন্তু ভাইয়া এটা টোটালি ভুল ধারণা। তারা অনেক বড় মানুষ, তারা অনেক বড় মাপের সাংবাদিক। আপনারা তো বুঝতে পারতেছেন যে আমি কাদের কথা বলতেছি বা কাদের নিউজের কথা বলছি। তাদের নিয়ে কথা বলার মতো আমি ছোট একজন ক্রিকেট ফ্যান, আমি কোনো সাংবাদিক না, এটা আপনারাও ভালো জানেন। আমি ক্রিকেট ফ্যান থেকে, ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে আপনাদের কাছে ভিডিও ক্রিয়েট করি। তো যাই হোক, কথা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি পার্সোনালি মনে করি। কারণ শ্রীলঙ্কার ওয়ার্ল্ড কাপ একাদশ যদি আপনারা দেখেন, সেখানে তারুণ্য, অভিজ্ঞতা সব দিক দিয়ে, আর এই টিমটা শ্রীলঙ্কার অনেক দিন ধরে খেলতেছে এবং এই টিমটার ভিতরে বাংলাদেশের মতো কোনো গোলযোগ নাই। হ্যাঁ, কারণ এই টিমে আপনারা দেখেন কে নাই। এই টিমে আসালঙ্কা আছে, অ্যাঞ্জেলা ম্যাথুইজ আছে, ত্রিসানা আছে, পাতিরানা আছে, এরপর তুষারা আছে, সবাই কিন্তু এই টিমে আছে। স্যার ডিসিলভা আছে অলরাউন্ডার, তিনি ভালো অলরাউন্ডার। এছাড়া চামিরা আছে, কে নাই শ্রীলঙ্কার এই টিমটাতে। আমার এই টিমটা দেখে শ্রীলঙ্কা যেবার ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপ জিতে 2014-তে, হ্যাঁ, জয়বর্ধনা, সাঙ্গাকারা, এদের মতো একটা টিম লাগছে। কিন্তু ব্যাড লাক, কারণ শ্রীলঙ্কার কাছে এখন ওয়ার্ল্ডের সেরা বেস্ট অলরাউন্ডার হাসারাঙ্গা থাকা সত্ত্বেও তাদের ব্যাড লাক কোনো কারণে হয়েছে, সেটা হচ্ছে তাদের টিম খেলার সূচি যেটা আছে সেই সূত্রে তারা অসন্তুষ্ট। তারা ICCর কাছে অলরেডি একটা লিখিত অভিযোগ দিছে, কারণ তারা একটা জিনিসে স্বীকার করছে যে ভাই দৌড়ানির উপর তো আর খেলা হয় না, দৌড়ানির উপর থেকে তো খেলা হয় না। যাই হোক, শ্রীলঙ্কা নিয়ে এত কথা বলবো না, শ্রীলঙ্কাকে নিয়ে আমি প্রশংসাও কুড়াবো না, কারণ আই এম এ বাংলাদেশ সাপোর্টার, এটা আপনারা সবাই জানেন, এবং আমি একজন বিডি ফ্যান বলা যায়। সো সেই দিক থেকে আমাদের টিমটাতে কারা আছে, নামগুলো নিয়ে দিতে আমাদের সামর্থ্য কমতি নেই। নাম আমাদের বিশাল ভাই। এই নামগুলোর ক্ষেত্রে আপনারা যদি চিন্তা করেন, আমাদের টপ অর্ডার সৌম্য, লিটন, শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, 7 জন কিন্তু বলে দিলাম। এখানে একজন জাকের আলী অনেক আসতে পারে, কিন্তু লিটন খেললে জাকের খেলবে না, যেটা আমরা বিগত ম্যাচগুলো থেকে দেখতেছি। তারপর মাহাদি হাসান, হ্যাঁ, এরপর যদি মনে করেন যে মুস্তাফিজুর রহমান, এরপর যদি মনে করেন আপনি তাসকিন আহমেদ, শরীফুল ইনজুরি, প্রথম ম্যাচ খেলতে পারবে না, এটা কনফার্ম হয়ে গেছে। এরপর যদি আপনারা তানজিদ হাসান সাকিব অথবা হাসান মাহমুদ, বাংলাদেশের এই একাদশটাই কিন্তু প্লেয়িং 11-এ খেলবে যতদূর সম্ভব। 90% সম্ভাবনা আছে যদি এখানে লিটনকে বাইরে রেখে জাকের আলী অনেককে তারা একাদশে ইনক্লুড না করে। আমরা খেলতে গেছি ইউএসএ আমরা খেলতে যাব। খেলতে গিয়ে একটা ক্রিকেট টিম হয়ে আমরা অনেক সমালোচনার শিকার হয়েছে। ফার্স্ট অফ অল, আমরা ইউএসএর সাথে সিরিজ হেরে গেছি। ইউএসএর সাথে সিরিজ হারানোর পর আমাদের এত পরিমাণ সমালোচনার সম্মুখীন হইতে হয়েছে যা বলার মতো না। তারপরও আমরা নিজেরাই কিন্তু এই সমালোচনাগুলো জন্ম দিছি। আমরা পিকনিক করতে গেছি, আমরা বারবিকিউ পার্টিতে গেছি, আমরা কারো বাসায় ঘুরতে গেছি, আমরা কিন্তু ভাই প্র্যাকটিস সেশন করি নাই। আজকে একটা দেব চৌধুরী দাদার একটা নিউজ দেখলাম অলরাউন্ডার প্ল্যাটফর্মে। সেখানে দেব চৌধুরী দাদা বলতেছিল যে বাংলাদেশ দল যে নেটে প্র্যাকটিস করতেছিল, সেই নেট প্র্যাকটিস দেখে আমাদের গণমাধ্যম ভাইরা বলতেছিল বাংলাদেশ কি T20 খেলার মতো প্র্যাকটিস করতেছিল। তো এই কথা শোনার পর ভাবতেছিলাম যে আমরা যে সমালোচনাগুলো জন্ম দেই আমরা প্লেয়াররা, আসলে আমাদের ক্রিকেটাররা বা আমাদের ক্রিকেটের সংশ্লিষ্ট টিম ম্যানেজমেন্ট যারা আছি, তাদের
মানে মাথার মধ্যে কি চলে, আমার প্রশ্ন মাথার মধ্যে আসলে কি চলে? ভাই আমি টি-20 খেলতে গেছি, আমি টেস্ট ম্যাচ খেলতে যাই নাই। আমি আমার টি-20-র প্র্যাকটিস হবে ধুমধারাক্কা, মারবো 6-6-6 4-4-4। এখানে আমি ডিফেন্সিভ ক্রিকেট খেলতে যাইনি। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, ইউএসের এই উইকেটগুলোতে 160 থেকে 70 রান করলেই কিন্তু এনাফ। আমরা অস্ট্রেলিয়া ওমানের ম্যাচে যদি দেখি, অস্ট্রেলিয়ার মতো টিমকে 165 রানেই বেঁধে ফেলছে ওমান। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ওমান যে 165 রানে যে বেঁধে ফেলছে এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ অস্ট্রেলিয়ার মতো টিমকে 165 রানে বেঁধে ফেলা কিন্তু চারটিখানি কথা না। কিন্তু ইউএসএর পিচগুলো এতটাই ডিফিকাল্ট, কারণ এখানে তো আগে ভাই ক্রিকেট খেলা হয় নাই, ক্রিকেট নিয়ে তারা এত গবেষণা করে নাই, বা ক্রিকেট নিয়ে তারা এত ভাবেও নাই যে পিচ কেমন হবে, উইকেট কেমন হবে। আর আমার মনে হয় ইউএসএ সরকারও ক্রিকেটটাকে জানে না, বা ইউএসএর যারা আছে কর্তৃপক্ষ আছে তারাও ক্রিকেট সম্পর্কে তেমন জানে না। তারা শুধু জানে যে ওয়ার্ল্ড কাপ আমাদের দেশে হচ্ছে, আয়োজন করেন, পিচ টিচ এনে একাকার অবস্থা। সো ড্রপিং উইকেট জেনে যে ব্যাটিং উইকেট হবে ব্যাপারটা কিন্তু এমন না, সেটা আমরা লক্ষ্য করতেছি। সো এখানে বলা যায় যে আমাদের মিরপুর গামিনী ডিসিলভা যে উইকেটগুলো বানায় ঠিক সেম উইকেটগুলোতে বিশ্বকাপ খেলা হচ্ছে। এই কারণে গামিনীকেও মনে হয় ইউএসএ নিয়ে যাওয়া যেত। যাই হোক, এই কারণেই বাংলাদেশ টিমের একটা স্ট্র্যাটেজি হওয়া দরকার যে আমাদের টার্গেট থাকবে 150 থেকে 180 রানের, কারণ এই টার্গেটটা নিয়েই ব্যাটিং করতে হবে। কিন্তু যদি এবং সেই সাথে পাওয়ার প্লে বেসিক রান করতে হবে, যেটা গতকালকে আমি একটা ফেসবুক পেজ আফতাব আহমেদ তার ফেসবুক পেজে দেখতেছিলাম। আফতাব ভাই তো এক সময়কার আমাদের হার্ডিটার ব্যাটসম্যান ছিল, এটা আমরা সবাই জানি। সো তার একটা ফেসবুক পেজের পোস্ট দেখতেছিলাম যে তিনি বলছিল যে যত সম্ভব রান তোলা দরকার পাওয়ার প্লেতে, সেখানে যদি 2টা উইকেট হারায় যায় সেটা নিয়ে টেনশন করার দরকার নেই, কিন্তু রান তুলতে হবে। সো 6 ওভারে যদি আমরা রানটা তুলতে পারি তাহলে কিন্তু আমাদের রানটা যদি 160-65 রান করা কিন্তু কোনো ব্যাপার হবে না। সো এই কারণেই একটা মানে ভালো জিনিস হবে যে পাওয়ার প্লের দিকে নজর রাখা। সো এই কারণেই পাওয়ার প্লের জন্য আমাদের টপ 3কে প্রস্তুত করতে হবে। সো এই জিনিসগুলো ভাই আমরা একদম ক্রিকেট ফ্যান হিসেবে যদি মনে করি যে ঠিক আছে, কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট কেন বোঝে না, আমাদের ক্রিকেটাররা কেন বোঝে না, তাদের সমস্যাটা কোথায় ভাই? ট্রেনিং ফ্যাসিলিটি কোনো কিছুই তো অভাব নাই, টাকা পয়সা সব পাচ্ছেন ভাই, তাহলে কি সমস্যা? উগান্ডার মতো ক্রিকেট টিম যদি হইতো, বা জিম্বাবুয়ের মতো যদি হইতো, যদি ওয়েস্ট ইন্ডিজের মতো হইতো, টাকা নাই, বোর্ডের টাকা নাই, কিছু নাই, আমরা কি দিয়ে খেলবো ভাই? আমাদের তো অনেক টাকা, আমাদের তো অনেক ফ্যাসিলিটি, আমাদের তো সব কিছু আছে, তাহলে আপনারা কেন পারেন না ভাই? যাই হোক, রানআউটে যারা দেখছেন তাদের বলে যায় যে কমেন্ট বক্সে জানাবেন কে এগিয়ে, বাংলাদেশ না শ্রীলঙ্কা। সব কিছুই তো আপনাদের একদম খুলে বললাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পেজে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিন।